ক্ষয় হবে, আপনাকে যে আপনি হারায় কেমনে তার জয় হবে। শত্রু বাঁধা আলিঙ্গনে যত প্রণয় তারই শনে, মুক্ত উদার কোন প্রেমে তার লয় হবে। কেমন করে এমন বাধা ক্ষয় হবে। যে মত্ততা বারে বারে ছোটে সর্বনাশের পারে, কোন শাসনে কবে তাহার ভয় হবে। কুহেলিকার অন্ত না পাই, কাটবে কখন ভাবি যে তাই, এক নিমেষে তুমি হৃদয়ময় হবে। কেমন করে এমন বাধা ক্ষয় হবে। সৌমিত্র বসু তার কথা শুরু করছে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। প্রথমে বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজকের দিনটার কথা। আজ বৃহস্পতিবার 29 বৈশাখ 1428, ইংরেজির 13 মে 2021। তিথি বৈশাখ শুক্লপক্ষ দ্বিতীয়া অহরাত্র, নক্ষত্র রোহিণী অহরাত্র। সূর্যোদয়ের সময় ভোর 5:01 হয়ে 14 সেকেন্ড, সূর্য অস্ত যাবার সময় সন্ধে 6:04 হয়ে 36 সেকেন্ড। আজকে জন্মে বৃষ রাশি, বৈশ্য বর্ণ, মতান্তরে শূদ্র বর্ণ নরগণ। বৈষ্ণবাচার্য শ্রীল গোপী বল্লভানন্দ দেব গোস্বামীর আবির্ভাব তিথি আজকে। কবি সুকান্ত ভট্টাচার্য আজকের দিনেই প্রয়াত হয়েছিলেন 1947 খ্রিস্টাব্দে। আজকে 13 মে তারিখে 1857 খ্রিস্টাব্দে চিকিৎসক স্যার রোনাল্ড রস জন্মগ্রহণ করেন। 1887 খ্রিস্টাব্দে আজকের দিনে কবি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় দেহত্যাগ করেন। 1893 খ্রিস্টাব্দে আজকের দিনেই শিকাগো ধর্ম মহাসভায় যোগদানের জন্য আমেরিকা যাত্রা করেন স্বামী বিবেকানন্দ। 1905 খ্রিস্টাব্দে ভারতের পঞ্চম রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী আহমেদ জন্মগ্রহণ করেন আজকের তারিখে। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927, আর চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে, আপনারা জানেন। আর আমাদের ফেসবুকের ঠিকানা হলো শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। তাহলে শুরু করব আমাদের পরের পর্ব, অনুষ্ঠান সূচি। তার আগে একটু গান। 92.7 বিগ এফএম এ শরণাগত শুনছেন আপনারা, আমি আপনাদের সৌমিত্র বসু। কি আছে আপনাদের ছোট করে বলি। আজকের অনুষ্ঠানে গল্প বলছিলাম, পুরাণের গল্প, নারদীয় পুরাণের গল্প। এই 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে বলছিলাম যে একজন রাজা, তিনি সত্যি সত্যি খুব ভালো রাজা ছিলেন, প্রজাবৎসল, বীর। কিন্তু ওই অহংকারের ফলে পতন, তার ফলে রাজ্য থেকে তাকে নির্বাসিত হতে হলো। তারপরে তিনি তার সন্তান সম্ভবা স্ত্রীকে নিয়ে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছেন। এবং এই নিয়ে তারপরে কি হলো, তার মনে কি জাগলো, তার রানীর কি হলো, সেই সমস্ত কিছু বলবো আজকে আপনাদের পুরাণ চিরন্তন এই পর্বে। তারপরে প্রণমী তোমারেতে আমরা সিস্টার ক্রিস্টিনের কথা শুনছি। তিনি এমনভাবে স্বামী বিবেকানন্দকে দেখেছেন, দীর্ঘদিন ধরে দেখেছেন, খুব কাছ থেকে দেখেছেন। তার মতামত, তিনি অনেকগুলো কথা বলবেন, সেই কথাগুলো আমরা হয়তো সেরকম করে জানতাম না। তো কেমন করে বক্তৃতা দিতেন স্বামী বিবেকানন্দ, তার কথা বলার ধরন কিরকম ছিল, তিনি বক্তৃতার মধ্যে কখনো কখনো ছোট ছোট গল্প ব্যবহার করতেন, সেরকম গল্প, এইসব বলবো আপনাদের। তারপরে হে মহাজীবনে গতদিন যার কথা বলেছিলাম
তার নামটা বলা হয়নি, সেই স্বাধীনতা সংগ্রামী, তার নামটা আজকে বলবো। আর তারপরে বলবো নতুন একজনের কথা, নতুন এক মহাজীবনের কথা, তারপর আপনাদের চিঠিপত্রের উত্তর, এবং শেষে রামপাড়া কালী মন্দিরের কথা, বাইরে দূরে এই পর্যায়ে। এই হলো আমাদের অনুষ্ঠান সূচি। তাহলে এখন একটু গান শুনবো, গানের পর শুরু করব পুরাণ চিরন্তন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন, আমি আপনাদের সৌমিত্র বসু। একটা সময় শশাগড়া ধরিত্রীর ঈশ্বর ছিলেন তিনি। অহংকার আর তার ফলে প্রজাদের থেকে, সাধারণ মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া তাকে কোথায় ছুঁড়ে ফেলে দিয়েছে। রাজা ভাবেন আত্মহত্যার কথা। বেঁচে থাকবার কোন ইচ্ছে তার আর অবশিষ্ট নেই। কিন্তু রানী, তাদের অনাগত সন্তান, তার কথা ভেবে আর মরা হয় না। আর অন্যদিকে রানীর প্রতিক্রিয়া কি? তিনি তো নিজের চোখে দেখতে পাচ্ছেন তার স্বামীর এই কষ্ট। না, শরীরের কষ্ট তো আছেই, কিন্তু মনস্তাপ। রাজা যখন গভীর রাত্রে জেগে বসে থাকেন, উন্মাদের মতো পায়চারি করেন, রানী যে তা দেখতে পান না, বুঝতে পারেন না এমন তো নয়। অথচ তার হাতে তো এই কষ্ট লাঘব করবার কোনো উপায় নেই। না, আছে, একটা উপায় আছে। আমি যদি মরি, যে এই পৃথিবীতে আসছে তাকে শুদ্ধই মরব। সে যে পৃথিবীতে জন্মাবে তাতে তো রাজার মনে আরো কষ্ট হবে। এই পৃথিবীতে তো রাজার ওই পুত্রের জন্ম নেবার কথা ছিল না। রাজপুত্র শুয়ে থাকবে পাতার বিছানায়, তার উপর দিয়ে বয়ে যাবে রোদ বৃষ্টির প্রকৃতি। এ কি তিনি সহ্য করতে পারবেন? এসব ভাবেন রানী, একা, রাজাকে বলেন না। সেদিন সকালবেলা রাজা কিছু ফলমূলের খোঁজে জঙ্গলে বেরিয়েছিলেন। যা পেলেন কিছু সংগ্রহ করে ফিরে এসে দেখেন গাছের তলায় রানী শুয়ে আছেন। এখনো ঘুমোচ্ছেন, শরীর খারাপ। কাছে গিয়ে দেখলেন মুখ বিবর্ণ হয়ে গেছে, মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে, সামনে পড়ে আছে কটা বিষ ফল। এ তুমি কি করলে রানী? রাজা রানীর মুখের ভেতরে আঙুল ঢুকিয়ে যতটুকু বিষ পারেন বার করে আনলেন। একটু জল দরকার, জল 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 কোথায় পাবো? কাছাকাছি পুকুর থেকে জল নিয়ে এলেন। অনেক চেষ্টায়, অনেক পরিশ্রমে রানীর জ্ঞান ফিরল। রাজা বললেন, একেবারে আশা ছেড়ে দেবে রানী? চলো না এই বনের পথে এগিয়ে যাই, দেখি না কি হয়। দুজনে যাচ্ছেন যাচ্ছেন, সারাদিন পথ চলে ক্লান্ত, বিকেল হয়ে এসেছে। রানী আর পারছেন না। সামনে একটা বিশাল সরোবর, কাকের চোখের মতো স্বচ্ছ টলটলে জল। সারা পথের ক্লান্তি, সারা দিনের ক্লান্তি, ঘাম, দুজনে নেমে পড়লেন সেই জলে। আর একটা ডুব দিতেই কি একটা আশ্চর্য ঘটনা ঘটল। কোথায় গেল ক্লান্তি, কোথায় গেল হতাশা? দুজনে যেন নতুন মানুষ হয়ে দুজনের দিকে তাকালেন। রাজা বললেন, জায়গাটি বড় সুন্দর রানী। এই যে একটু ফাঁকা রয়েছে, এসো এখানে তোমাতে আমাতে মিলে একটা ঘর গড়ি। তাই হল। দুজনে একটি সুন্দর কুটির বেঁধে বাস করতে লাগলেন। কিন্তু রাজার মনে দুঃখ অনুশোচনা তো যায় না। এই অনুশোচনা নিয়েই তিনি একদিন চলে গেলেন এই পৃথিবী ছেড়ে। তারপর রানীর কি হলো? রানীর গর্ভে যে সন্তান আছে তার কি হলো বলবো, কিন্তু আজকে নয়, আগামীকাল 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে বলবো আমি আপনাদের সৌমিত্র বসু। এখন চলে যাই প্রণমী তোমারে এই পর্যায়ে স্বামী বিবেকানন্দের কথায়।
অনাগত অনুষ্ঠানে বক্তৃতার ব্যাপারে একেবারে বিমুখ হয়ে গিয়েছিল এই মন, সেই মনে যেন অন্য রকমের একটা আলো এসে পড়ল। কেমন সেই আলো? স্বামীজির বক্তৃতা দেওয়ার ধরন কি ছিল? কোন সে গুণ যা দিয়ে তিনি এত মানুষকে একেবারে চুম্বকের মতো টেনে নিতে পারতেন? ক্রিস্টেন তার মতো করে জানিয়েছেন সে কথা, আমি আমার মতো করে তা আপনাদের শোনাই। মানে আগের দিন যেটুকু বলেছি তার বাইরে স্বামীজির বক্তৃতার আর দু একটা বৈশিষ্ট্য যেটা ক্রিস্টেন লক্ষ্য করেছেন। প্রথমটা হল যুক্তি। আধ্যাত্মিক বিষয়ে যারা বক্তৃতা দেন অনেক সময় দেখা যায় তারা খানিকটা ওই ভাবের ঘোরে চলেন আর কি। ভাবরাজ্যের কথা বলেন, যুক্তির দিকে ততটা যান না। ক্রিস্টিন একটা ভারী সুন্দর উপমা দিয়ে ব্যাপারটা বুঝিয়েছেন। বলি আপনাদের, বলবো গানের পর। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি সৌমিত্র বসু ফিরে আসছি প্রণমী তোমারের বাকি পর্যায়টি নিয়ে গানের পর। ছিলাম আপনাদের 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে স্বামীজির বক্তৃতা সম্পর্কে ক্রিস্টিন যা বলছেন সেটাকে আমি আমার মতন করে বলে দিচ্ছি। ক্রিস্টিন একটা চমৎকার উপমা ব্যবহার করছেন এই স্বামীজির বক্তৃতা সম্পর্কে। কি সেই উপমা? বলছেন তার বক্তৃতা যেন একটা ঝলমলে বহুরঙা কাশ্মীরি শাল, নানান রকমের সুতো দিয়ে সেই শাল তিনি বুনে চলেছেন। এই শুধু যুক্তির ব্যাপার নয়, মানুষকে আকর্ষণ করার ব্যাপার। কেমন করে মানুষকে টেনে রাখতে হয় নিজের দিকে, কেমন করে নানা রস দিয়ে বুনতে হয় নিজের কথা, কখনো আবেগ, কখনো মজা, পরিহাস, কখনো ওজস্বিতা, কখনো অন্য কিছু। এই সমস্ত রস দিয়ে স্বামীজি বুনে চলেছেন সেই শাল, তার বক্তৃতা। কিন্তু তার মূল সুরটি থেকে কখনো বিচ্যুত হচ্ছেন না। সেটা কি? সেটা হলো আধ্যাত্মিকতা। সেটা হলো মনের মধ্যে এই বিশ্বাস জাগিয়ে তোলা, তত্ত্বমসি, তুমি সে, তোমার মধ্যেই তিনি আছেন, সেই তোমাকে চিনতে শেখো। হ্যাঁ, নিজেকে চিনতে সময় লাগতে পারে, বহু বহু সময় লাগতে পারে, কিন্তু সত্যের সেই স্বর্ণ শিখরে তোমাকে একদিন না একদিন পৌঁছতেই হবে। বলছেন আমাদের পায়ের তলায় সোনার খনি আমরা খুঁড়ে দেখছি না, শুধু বোকার মতো বলছি আমি গরিব, আমি গরিব, আমি গরিব, আমি গরিব। কিসের গরিব তুমি? তোমার চেয়ে ধনী আর কে আছে? আমরা তো আগেই শুনেছি, মাদাম কালভে আমাদের বলেছিলেন যে স্বামীজি খুব চমৎকার সব গল্প বলে কোনো কিছু বোঝাতে পারতেন। এই গুণটা তার গুরু ঠাকুর রামকৃষ্ণের মধ্যেও দেখেছি না? কথামৃত পড়লে তো বুঝতেই পারা যায় কি চমৎকার চমৎকার সব গল্প বলতেন। তো স্বামীজির বলা সেইরকম একটা ছোট্ট গল্প শোনাই আপনাদের। একটা সিংহের জন্ম দিতে গিয়ে তার মা মারা যায়। নির্জন বনের মধ্যে পড়ে আছে সেই সদ্যজাত সিংহ। একবার ভেড়া দূর থেকে দেখল তাকে, সিংহ বলে চিনতে পারেনি নিশ্চয়ই। তো এই অন্যরকম জন্তুটাকে সেই ভেড়ারা মানুষ করতে লাগলো। মানে মানুষ করা কি বলছি, বলা উচিত বড় করতে লাগলো, ভেড়ার মতন করে বড়। সেই সিংহ শাবক ঘাস পাতা খায়, ভেড়ার মতন করে ডাকে, ভেড়াদের সঙ্গে থাকে। একদিন সেই ভেড়ার পালে একটা সিংহ এসে পড়ল। আমাদের এই ছোট সিংহ তো তাকে দেখে দৌড়ে পালাচ্ছে। তো তাই দেখে বড় সিংহের তো খিদে মাথায় উঠল, রে এটা তো সিংহের বাচ্চা, এই ভেড়াগুলোর মধ্যে কি করছে? আমাকে দেখে এমন করে পালাচ্ছেই বা কেন? সিংহ দৌড়ে গিয়ে ধরল তাকে। সে তো ভয় থরথর করে কাঁপছে। সিংহের কোনো কথা, কোনো উপদেশই তার কানে ঢুকছে না। তখন সিংহ তাকে ধরে 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 একটা পুকুরের ধারে নিয়ে গেল। পুকুরে তার প্রতিবিম্ব পড়েছে। সেটা দেখি বলে, দেখ, ভালো করে দেখ, ভালো করে দেখ, তুই আর আমি কি আলাদা? তুই কে ভেড়াদের মতো? ঠিক, ঠিকই তো, আমিও তো সেই। বাচ্চা সিংহ এইবার বন কাঁপিয়ে গর্জন করে উঠল।
কি কেমন লাগলো গল্পটা? আমরা নিজেদের চিনি না, কেউ এসে আমাদের চিনিয়ে দেন, তিনি গুরু। তাহলে শেষ হলো আজকের প্রণমী তোমারে। এরপর হে মহাজীবন 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে আমি আপনাদের সৌমিত্র বসু আছি আপনাদের সঙ্গে। যে মহাজীবনের কথা বলেছিলাম তার নাম বলিনি, সেই নামটা বলবো আজকে। কিন্তু গতদিন কি বলেছিলাম একটু মনে করিয়ে দিই। চৌরি চৌরার ঘটনায় যখন গান্ধীজি একটা দেশব্যাপী আন্দোলনকে প্রত্যাহার করে নিলেন, সে কথা যারা মানতে পারলেন না তাদের মধ্যে অন্যতম ছিলেন এই পাঠান যুবক। তিনি দল তৈরি করলেন, না অহিংসা নয়, হিংসার পথেই স্বাধীন করতে হবে দেশকে। তার জীবনের কাহিনী বলেছিলাম গতদিন, তার সঙ্গীদের নাম বলেছিলাম, কিন্তু মহাজীবনের নিয়ম মতো তার নামটা তো বলিনি। এইবারে বলি, তার নাম আশফাকুল্লাহ খান। আশফাকুল্লাহ খান জন্ম হয়েছিল 22 অক্টোবর 1900 সালে, আর প্রয়াত হন ফাঁসির মঞ্চে 19 ডিসেম্বর 1927। মানে 27 বছর বয়সে মুক্তির মন্দির সোপানতলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। গানের পর শুনবেন নতুন একজন মহাজীবনের কথা। হে মহাজীবনের নতুন একটি গল্প, নতুন এক মহাজীবনের সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দেব। আপনারা সকলেই তার নাম জানেন, অধিকন্তু হচ্ছে এই কথাগুলো বলা, তবু বলি। বিছানায় শুয়ে আছেন সুলতান, বিছানার সঙ্গে মিশে আছে তার দেহ। মেয়েকে ডেকে পাঠিয়েছেন, মেয়ে দরজায় এসে দাঁড়িয়েছে, হাত তুলে তাকে কাছে ডাকলেন, তারপর মুখ ঘোরালেন অন্যদের দিকে। এইটুকু ইঙ্গিত, মুহূর্তে ঘর ফাঁকা হয়ে গেল। মেয়ের বুক ধকধক করছে। একথা সবাই জানে, সবাই বিশ্বাস করে। সুলতানের এন্তেকাল হতে আর দেরি নেই, সমস্ত রকম চিকিৎসা ব্যর্থ হয়ে গেছে। এই সময় তাকে ডেকে এনে যা বলবেন বলে ভাবছেন তাতে সুলতানিয়াতে অসম্ভব। তবু বাবা তাকে সেই আদেশে দিলেন। বড় চিন্তা নিয়ে দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি রে বেটি। এই সুলতানিয়াত যে কার হাতে দিয়ে যাব। বড় ছেলে নাসির অকালে চলে গেল, সে থাকলে কোনো ভাবনাই ছিল না, কিন্তু বাকি দুটো তো সিংহাসনে বসবার যোগ্য নয়। তাদের হাতে গেলে এই রাজ্য ছারখার হয়ে যাবে। তোকে ছাড়া তো আর কাউকে দেখতে পাচ্ছি না। আমার পরে তুই হবি সুলতান। আমি উইলে সেই রকম কথাই লিখে দিয়ে যাচ্ছি। মেয়ের মুখটা কঠোর হয়ে গেল। সে জানে সে এই সুলতানিয়াত চালাবার সবচেয়ে যোগ্য, তার বুদ্ধি আছে। অন্য ভাইয়েরা যখন মদ আর মেয়েতে ডুবেছিল, রাজ্য শাসনের কাজটা সে বাবার কাছ থেকে খুঁটিয়ে খুঁটিয়ে জেনেছে। ছোটবেলা থেকে ঘোড়ায় চড়া, তলোয়ার চালানোয় তার সমান কেউ না। কিন্তু তার বাবা জানেন, সেও জানে, উলেমারা তাকে সিংহাসনে বসতে দেবে না। কিন্তু বাবার আদেশ, আর সে আদেশ তো যুক্তি ছাড়া নয়, কাজে সে আদেশ তো পালন করতেই হবে। মেয়েটির মুখ কঠোর হয়ে গেল। বেশ, দেখা যাক নিজেকে প্রমাণ করতে পারি কিনা। কিন্তু প্রবল বিক্ষোভ হলো। একটা আওরাত চালাবে দেশ, অসম্ভব। একটা আওরাত যা আদেশ করবে মাথা নিচু করে তাই মানতে হবে। তার উপর এমন এক আওরাত যে পর্দা মানে না, প্রকাশ্য সভায় পুরুষের পোশাক পরে সিংহাসনে বসে, হাতির পিঠে চড়ে ঘুরে বেড়ায় আমজান থেকে মুখ দেখিয়ে। বেপর্দা বেশরম মেয়ে মানুষ।
সরতে হলো সেই কন্যাকে। সৎ ভাই রুকনুদ্দিনকে বসানো হলো সিংহাসনে, কিন্তু কদিন বাদেই সরতে হলো সেই অপদার্থ রুকনুদ্দিনকে। আবার এই মেয়েটি গোটা রাজ্যকে একটা শৃঙ্খলায় বেঁধে ফেললো, ব্যবসা বাণিজ্য বাড়াচ্ছে, নতুন নতুন রাস্তাঘাট তৈরি হচ্ছে, সেসব রাস্তার দুপাশে গাছ লাগানো হচ্ছে যাতে গাছের ছায়ায় পথিকেরা দুদণ্ড বিশ্রাম নিতে পারে। পানির জন্য প্রচুর কুয়ো খোঁড়া হলো, মেয়েদের লেখাপড়া শেখাবার ব্যবস্থা করা, আরো কত কি না। শেষ পর্যন্ত সিংহাসনে থাকতে পারেননি এই মেয়ে। রাজ্য রক্ষার জন্য কত কিছু করেছেন, শত্রুকে বিয়েও করেছেন, কিন্তু হলো না। তার কাছের জন তাকে ধরিয়ে দিল, আর তার ফল মৃত্যু। শেষ করলাম আজকের হে মহাজীবন। এরপর আপনাদের চিঠিপত্রের উত্তর 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। চিঠিপত্র আমার রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের গান কিভাবে মন প্রাণ ঘুরিয়ে রাখে তা ভাষায় বোঝানো যায় না। তার গানেই বলি, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে। তিনি তো গানে গানে ভুবন ভরিয়ে দিয়েছেন। গানের ভিতর দিয়ে তখন দেখি ভুবনখানি। সব সময় তিনি মনের মধ্যে বাজছে না, বাজিল কাহারো বীণা মধুর স্বরে। কবিগুরুর গান সারাদিন গাইলে এবং শুনলেও মন ভরে না, ছোট্ট ভরে না, সবসময় মনে বাজতে থাকে। ঈশ্বরের কাছে নিবেদন করছেন, ধায় যেন মোর সকল ভালোবাসা প্রভু তোমার পায়ে পানে। তার গান মনে করিয়ে দেয়, আপন কাজে অচল হলে চলবে না রে, চলবে না। দুঃখের দিনেও তার গান ভরসা। বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। দুঃখ তাপে ব্যথিত চিতে নাই বা দিলে সান্ত্বনা, দুঃখে যেন করিতে পারি জয়। শেষে বলি, তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে। লিখেছেন আলপনা বন্দ্যোপাধ্যায়, হুগলি। পরের চিঠি আমার রবীন্দ্রনাথ। একা বসে আছি চেয়ারে, মনটা একটু খারাপ ছিল। এবছরটায় কি বাদ গেছে হতে। যাই হোক, আধবোজা চোখ খুলতেই দেখলাম কালো আলখাল্লার মতো কিছু পরা একজন আমার দিকে পেছন করে দাঁড়িয়ে, অনেকটা কবিগুরুর মতো। কিন্তু কবিগুরু এখানে আসবেন কি করে? যাই হোক, আমি চেয়ার ছেড়ে উঠে তাকে দেখতে যাব, কিন্তু ঠিক সেই সময় আলখাল্লা পরা লোকটিও ঘুরে আমার দিকে হাসি মুখে তাকায়। আমি তাকে দেখে চমকে উঠি। আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে আমার সামনে যিনি এতক্ষণ দাঁড়িয়ে তিনি আর কেউ নন, স্বয়ং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আমি কি করব, কি বলবো কিছুই ভেবে পেলাম না, শুধু তার পায়ে লুটিয়ে পড়ে প্রণাম করলাম। তিনি আমাকে বাধা দিলেন, আমার মাথায় হাত রেখে। আমার চেয়ারটা তার দিকে এগিয়ে দিতেই কবি হেসে বললেন, ব্যস্ত হইও না দিদিভাই, তুমি বসো। আমি তো পুরো বাকরুদ্ধ, মনে হচ্ছে স্বপ্ন দেখছি। তবুও সাহস করে বললাম, তা কি করে হয় গুরুদেব, আপনি বসুন। কবিগুরু বসলেন চেয়ারে আর বললেন, তোমার মন খারাপ বলে আমি চলে এলাম এই শতাব্দীতে। জানি না আজ নবকিশলয়ের স্বরূপ ছাত্রছাত্রীদের মনে সাহিত্যবোধ উদ্বেলিত হয় কিনা, তবু আমি লিখে গেছি আমার সন্তান সম ছেলে মেয়েদের জন্য। আমার বিশ্বাস একদিন না একদিন সকলে সৃষ্টির অর্থ বুঝবে। আমি কেবল চুপ করে শুনছি কবিগুরুর কণ্ঠ ও কথা। কবি আবার বলেন, আমি শান্তিনিকেতন শিক্ষা চিন্তা করে ছাত্রছাত্রীদের মনের বিকাশ ঘটানোর কথা বলেছিলাম, কিন্তু তা এই শতাব্দীতে হলো কোথায়? অতি আধুনিকতার ছোঁয়া এসব হারিয়ে গেল। এখন ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত কেউ বুঝতে পারে না। বৃষ্টি পড়া দেখলে কারোর আনন্দ হয় না। প্রকৃতির রূপের সাথে আজ কারো তেমন নিবিড় সম্পর্ক নেই। কবিগুরু থামলেন কিছুক্ষণ, আমার দিকে তাকিয়ে একবার শুধু বললেন, তুমি চুপ করে আছো কেন? তুমি কিছু বলো, আমি শুনি এবার। আমি তাই বললাম, আপনি ঠিকই বলেছেন গুরুদেব। এখন আমরা সত্যি আসলকে ছেড়ে নকলের পিছনে বৃথা ছুটে যাচ্ছি।
আমরা সত্যি অত্যাধুনিকের অত্যাচারকে মাত্রাহীনভাবে বাড়িয়ে তুলছি প্রতিনিয়ত। কি যে হবে ভবিষ্যতে জানি না। আমরা নিজেদের দোষে নিজেরাই শিকার হব। কবিগুরু হাসলেন, বললেন, দিদি ভাই, মানুষ যেদিন নিজেকে চিনতে জানতে শিখবে সেদিনই তো অন্যদের বুঝতে পারবে। আপনাকেই জানা আমার ফুরাবে না। কবিগুরু গেয়ে উঠলেন এই গানটা। আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে এটি কি স্বপ্ন নাকি সত্যি। আমি এবার আমার খাতাটা নিয়ে আসি আর বলি, গুরুদেব, আপনি আমার এই ছোট্ট খাতায় আপনার বৃহৎ লেখার কিছু অংশ দেবেন। এটা আমার কাছে বহুমূল্য আশীর্বাদ। আমার জীবন সার্থক হবে তাহলে। আমার কত ভাগ্য। কবিগুরু হাসলেন আর কি যেন লিখে দিলেন আমার খাতায়। বললেন, আমি যা লেখা লিখে দিলাম তুমি পরে পড়ে দেখো। আমি শেষবারের মতো আরেকবার প্রণাম করি। এরপর কি একটা জিনিস পড়ে যাওয়াতে আমার ঘুম ভেঙে গেল। দেখলাম আমার মাথার বালিশ পড়ে গেছে, আর আমার মাথার কাছে আমার রবীন্দ্রসঙ্গীতের ডায়েরিটা আছে, যেটা আমি গতকাল রাতে নিয়ে রেখেছিলাম। আমি তাহলে এতক্ষণ স্বপ্ন দেখলাম? খুব ভালো লাগছিল আমার। আমি আমার ডায়েরিটা খুলতেই চমকে উঠি। এ কি, আপনাকে এই জানা আমার ফুরাবে না, এই গানটা সবার প্রথমে, আর এটি কার হাতের লেখা? কে যেন লিখেছেন, ভবিষ্যৎ পৃথিবী আবার সুন্দর হবে, সবকিছু আবার আগের মতো নির্মল হবে, তবে সব থেকে আগে মানুষের মনকে নির্মল হতে হবে। ওটা যদি দূষিত হয় তাহলে তো কিছুই আর নির্মল হবে না। চিঠিটি লিখেছেন সুস্মিতা গোস্বামী, সূর্যপুর, বারাসাত থেকে। তাহলে চিঠিপত্রের ঝাঁপি এখানেই বন্ধ করি। এরপর গান, গানের পর বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। কালকে আপনাদের খুঁটিয়ে খুঁটিয়ে দেখাচ্ছিলাম এই মন্দিরের আশ্চর্য কারুকার্য। একেবারেই ব্রিটিশ ঘরানার স্থাপত্য শৈলী নিয়ে দাঁড়িয়ে আছে এই মন্দির। খুব অন্যরকম, দেখতে বেশ অদ্ভুত লাগে। এসে দাঁড়িয়েছিলাম কালী মূর্তির সামনে। কুচকুচে কালো গায়ের রং, মা কালীর হাতে গলায় যা যা থাকে সে সবই আছে, কিন্তু কেমন একটা অস্বস্তি হয়। মায়ের মুখখানি একেবারে অন্যরকম, আমাদের চেনা পরিচিত কালী মূর্তির সঙ্গে মিলতেই চায় না। কিরকম অন্যরকম বলবার জন্য ফিরে আসছে আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। তার আগে তো গান। বলছিলাম মা কালীর মূর্তির কথা। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে রামপাড়া কালী মন্দিরের যে মা কালীর মূর্তি, মায়ের মুখ যে অন্যরকম তার একটা কারণ হতে পারে যে মা এখানে মৃন্ময়ী নন, মাটি দিয়ে তৈরি নন। এই মূর্তিটি কাঠ দিয়ে তৈরি করা হয়েছে, ফলে বিসর্জন দেওয়া হয় না। যদি অনুমান মতো ধরে নিয়ে মন্দিরের বয়স 500 বছর, তবে সেই ততদিন ধরেই তিনি এখানে অধিষ্ঠান করছেন। তার বাইরেও বলবো, আমাদের পরিচিত কালী মূর্তির মধ্যে একটা অপরূপ সৌন্দর্য আছে না, তাকে হয়তো মাতৃত্বের ভাব বললেই ঠিক ঠিক বলা হয়। তার বড় বড় চোখ থেকে যেন সন্তানের প্রতি স্নেহ ঝরে ঝরে পড়ছে। এই মূর্তি কিরম কাঠ কাঠ, একটু চৌকো মতো মুখ, ডান দিকে ঘাড় হেলিয়ে দাঁড়িয়ে আছেন। দাঁড়াবার ভঙ্গিটাও একটু অন্যরকম, যেন এক পায়ে বেশি ভর দিয়ে দাঁড়িয়ে আছেন। ফুল টুল রয়েছে তো, তার আড়াল থেকে ভালো করে বোঝা যায় না। পায়ে কালো জুতোর মতন একটা কি সন্দেহ হয় না। আমাকে ভুল বুঝবেন না, আমি কোনোভাবেই দেবীকে অসম্মান করার কথা কল্পনাও করছি না, কিন্তু কোথাও অভ্যেসের থেকে অন্যরকম কিছু হয়ে গেলে কেমন একটা লাগে না, সেই কথাই বলতে চাইছি। দেবীর একেবারে পায়ের তলায় লেখা আছে পঞ্চানন্দ, কালী, শীতলা, আর তার তলায় লেখা সিদ্ধেশ্বরী। এই মন্দিরে কিন্তু এখনো পশু বলি হয়। তবে এই পরিবারের লোকেরা নিজেদের মধ্যে আলোচনা করছেন যে এইবার পশু বলিটা বন্ধ করে দেওয়া যায় কিনা। তাই পাশেই আছেন জগন্নাথ দেব, বলরাম আর সুভদ্রা, তাদের মন্দির। ছোট্ট ছোট্ট 3টে মূর্তি, একটাই সিংহাসনের উপরে রাখা আছে তাদের। রথটাও দেখে নেবেন, কিন্তু খুব বড় করে, বেশ জাঁকজমক করে রথ হয় এখানে। প্রচুর মানুষ আসেন।
তাহলে দেখাতে হলো রামপাড়া কালী মন্দির। কি বিষয়টা অন্য রকমের অভিজ্ঞতা হলো না? সত্যি সত্যি বাংলায়, বাংলার বাইরে যে কত এইরকম মন্দির ছড়িয়ে ছিটিয়ে আছে। চলো তাহলে আর একটা কালী মন্দিরের দিকে রওনা হওয়া যাক। মহানাদ, নাম শুনেছেন জায়গাটার? মহানাদ শুনলেই আপনাদের কি মনে হয় আমি জানি না, আমার মনের মধ্যে কেমন একটা প্রাচীনের অনুষঙ্গ জাগে। মনে হয় এই নামটার সঙ্গে একটা কোনো ইতিহাস জড়িয়ে আছে। এটা ওই লোকের মুখে মুখে তৈরি হওয়া কোনো শব্দের ভাঙা রূপ বলে তো মনে হয় না। বাড়ির কাছেই, হুগলিতে। আপনি যদি চুঁচুড়া দিয়ে যেতে চান তাহলে ওই 21 কিলোমিটারের মতো হবে। আর যদি ট্রেনে যেতে চান তাহলে পান্ডুয়াতে নামতে পারেন, কিংবা খন্নানে নামা যেতে পারে। তাহলে আজকের মতো শরণাগত এখানেই শেষ করি। পরের দিন ডেস্টিনেশন মহানাদ, মহানাদ কালীবাড়ি। আপাতত আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা 9831922927, চিঠির গোড়ায় SG। আর আমাদের যে ফেসবুকের পাতা শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত,